সালের 6ই আগস্ট রাত 2:45 তিনিয়ান দ্বীপ থেকে একটা B-29 বিমান উড়ল। নাম ইনোলা গে। পাইলট ছিলেন পল ডাব্লিউ টিবেটস। লক্ষ্য জাপানের হিরোশিমা শহর। ইনোলা গের সঙ্গে আরও দুটো বিমান ছিল। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 5.5 ঘন্টা ধরে উড়ে চলল বিমান তিনটি। দুদিন পরেই 9ই আগস্ট এবার জাপানের নাগাসাকি শহর। সকাল 11:01 আবার ফেলা হলো আরেকটি পরমাণু বোমা। পরবর্তীকালে আরও বহু মানুষ মারা গিয়েছিল, আর তার জন্য হিরোশিমা ও নাগাসাকিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 2.5 লক্ষের কাছাকাছি। পরমাণু বোমার ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1938 খ্রিস্টাব্দে। জার্মান বিজ্ঞানী অটো হান আর তার সহযোগী ফ্রিজ গ্লাসম্যান ইউরেনিয়াম 235 পরমাণুর উপর নিউট্রন দিয়ে আঘাত করলেন। ফলে ইউরেনিয়াম 235 পরমাণুটা তখন ভেঙে গেল। ভেঙে গিয়ে তৈরি হলো একটা বেরিয়াম আর একটা ক্রিপ্টন পরমাণু, আর 3টে নিউট্রন সবেগে বেরিয়ে এলো। এর ফলে কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এইরকমই ইউরেনিয়াম 235 পরমাণুর উপরে ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছিল। তার ফলে ইউরেনিয়াম পরমাণুটা ভেঙে গিয়েছিল। ভেঙে গিয়ে তৈরি হলো দুটো নতুন পরমাণু, একটা বেরিয়াম পরমাণু আর একটা ক্রিপ্টন পরমাণু, আর 3টে নিউট্রন বেরিয়ে এলো। এতে কিছুটা ভরও শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, তা যে বিপুল পরিমাণ শক্তি, সেটা আইনস্টাইনের আবিষ্কৃত E=mc² সূত্র থেকেই বিজ্ঞানীদের তখন জানা ছিল। এক্ষেত্রে অল্প কয়েকটা পরমাণু ভেঙেছিল বলে সেই শক্তিটা ভয়ঙ্কর কিছু ছিল না। এরপর এলো 1939 সাল। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইউরোপ তখন বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে। হিটলারের নির্দেশে জার্মানিতে শুরু হলো ইহুদি নিধন। হাজার হাজার ইহুদিকে তখন হত্যা করা চলছে। বিশ্বযুদ্ধ শুরুর আগেই 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হওয়ার পর ইহুদি বিজ্ঞানীদের চাকরি থেকে বরখাস্ত করলেন। ফলে দলে দলে ইহুদি বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রে চলে আসতে শুরু করলেন। এমনকি আইনস্টাইনও যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। হাঙ্গেরিয়ান বিজ্ঞানী লিও জিলার্ড বুঝতে পেরেছিলেন যে ইউরেনিয়ামকে ভাঙার পর যে 3টে নিউট্রন বেরিয়ে আসছে, সেই 3টে নিউট্রন যদি
আবার 3টে ইউরেনিয়াম পরমাণুকে ভাঙতে পারে, তাহলে পরবর্তীকালে 9টা নিউট্রন বেরিয়ে আসবে, এবং সেই 9টা নিউট্রন যদি আবার 9টা ইউরেনিয়াম পরমাণুকে ভাঙতে পারে, তাহলে 27টা নিউট্রন বেরিয়ে আসবে। এইভাবে যদি পরপর শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন চলতে থাকে, তাহলে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তা দিয়ে তৈরি হতে পারে একটা ভয়ঙ্কর বোমা। বিজ্ঞানী ইউজিন উইগনার আর লিও জিলার্ড আইনস্টাইনকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নিয়ে যে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে বোঝানোর ব্যবস্থা করলেন যে জার্মানি হয়তো পরমাণু বোমা বানিয়ে ফেলবে, এবং হিটলারের হাতে পরমাণু বোমা পড়লে সে হবে একটা ভয়ঙ্কর ব্যাপার। তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বানিয়ে ফেলা দরকার। তারপরের ঘটনায় হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণ। যুদ্ধ কিন্তু তখন প্রায় শেষের দিকে। হিটলারের জার্মানি পরাজিত হয়েছে। সেই সময় জার্মান বিজ্ঞানীদের বন্দী করে ইংল্যান্ডের কারাগারে রাখা হয়েছে। তাদের মধ্যে অটো হানও ছিলেন। এই বিস্ফোরণের কথা শুনে অটো হান একেবারেই ভেঙে পড়লেন, কারণ নিজের অজান্তে তিনিই ছিলেন এই পরমাণু বোমা তৈরির পথপ্রদর্শক। অনেকেই মনে করেন যে অটো হানও হয়তো চেইন রিঅ্যাকশনের কথা ভেবেছিলেন, কিন্তু হিটলারের হাতে পরমাণু বোমা তিনি দিতে চাননি বলেই এই বিষয়ে আর একটুও অগ্রসর হননি। চেইন রিঅ্যাকশনে একটা নিউট্রন একটা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে ভেঙে ফেলে এবং বেরিয়ে আসে 3টে নিউট্রন। সেই 3টে নিউট্রন আবার 3টে ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে বেরিয়ে আসে 9টা নিউট্রন। সেই 9টা নিউট্রন আবার কতগুলি ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে ফেলে এবং বেরিয়ে আসে আরো বেশি নিউট্রন। এইভাবে প্রতিটি ধাপে আগের থেকে বেশি পরিমাণে ইউরেনিয়াম পরমাণু ভাঙতে থাকে এবং তৈরি হয় বিপুল পরিমাণে শক্তি। এই নীতিতেই পরমাণু বোমা তৈরি করা হয়, এবং এটাকেই বলা হয় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। হিরোশিমা আর নাগাসাকিতে নেমে এলো নিশ্ছিদ্র নীরবতা। পরমাণু বোমা বিস্ফোরণের ফলে মৃতদের মধ্যে যারা তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন তারাই বোধহয় তুলনামূলক বেশি ভাগ্যবান। আর কিছুটা দূরবর্তী অঞ্চলের মানুষদের মৃত্যু তিল তিল করে গ্রাস করে নেয়। তাদের কারোর কারোর মাথা থেকে চুল খসে পড়ে, চামড়া দিয়ে রক্ত বেরোয়, গলা আর মুখ ফুলে ঘা হয়ে যায়। এছাড়াও প্রচুর মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। বিস্ফোরণের পর কোথাও সিঁড়িতে, কোথাও দেয়ালে মানুষের প্রতিকৃতির ছাপ রয়ে গিয়েছিল, কিন্তু মানুষটার কোনো অস্তিত্ব ছিল না। আসলে প্রচন্ড তাপে সে বাষ্প হয়ে উবে গিয়েছিল। তেজস্ক্রিয় ছাইগুলো এরপর দূর দূরান্তে ছড়িয়ে পড়তে থাকে। তারপর তেজস্ক্রিয় ছাইগুলো বাতাস দিয়ে, খাবার দিয়ে, জল দিয়ে আমাদের শরীরে ঢুকতে থাকে। ওই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে বেরোয় আলফা, বিটা আর গামা রশ্মি। এর মধ্যে গামা রশ্মিটা খুবই ক্ষতিকর। আমাদের দেহের কোষের মধ্যে বা সমস্ত জীবদেহের কোষের মধ্যেই কতগুলো লম্বা পেঁচানো সুতোর মতো অণু থাকে, যাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএর এক একটা অংশ এক একটা জিন হিসেবে কাজ করে। 4 রকম নাইট্রোজেন যুক্ত ক্ষার ডিএনএর মধ্যে বিভিন্নভাবে সাজানো থাকে। বিভিন্ন জিনের মৌলিক গঠন একই রকম হলেও এই নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো এক একটা জিনে এক এক রকম ভাবে সাজানো থাকে। নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলির সজ্জাক্রমের ভিন্নতার জন্যেই এক একটা জিন এক এক রকম কাজ করে থাকে। বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি, বিশেষ করে গামা রশ্মি, এই ডিএনএ বা জিনগুলির নাইট্রোজেন যুক্ত ক্ষারের যে সাজানো সেইটাকে আলাদা করে দিতে পারে। আর এই নাইট্রোজেন যুক্ত ক্ষারের সজ্জাক্রম আলাদা হয়ে গেলেই
যে জিনের যে কাজ করার কথা ছিল সেই জিনটা সেই কাজ করতে পারে না। তেজস্ক্রিয় ছাইগুলো থেকে যে বিকিরণ বেরিয়ে আসে তা বিভিন্ন জিনকে এলোমেলোভাবে ভাঙতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কোষগুলো এগুলোকে সারিয়ে ফেলতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সারাতে না পারলে কোষগুলোর মৃত্যুও ঘটতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই ত্রুটিপূর্ণ জিন নিয়েই কোষগুলো বেঁচে থাকে। আমাদের দেহের কোষের মধ্যে প্রোটো অঙ্কোজিন আর টিউমার সাপ্রেসার জিন নামে দুরকম জিন রয়েছে। এই জিনগুলি আমাদের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। এখন যদি এই দুরকম জিনের কোনো একটা ভেঙে গিয়ে তার গঠনের পরিবর্তন হয়ে যায়, তাহলে আর কোষ বিভাজনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন কোষ অত্যন্ত দ্রুত হারে বিভাজিত হতে থাকে এবং সেটাই হলো ক্যান্সার। প্রসঙ্গত বলা যেতে পারে যে শুধুমাত্র তেজস্ক্রিয় বিকিরণের কারণেই নয়, বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্যের প্রভাবে, যেমন খাবারে ব্যবহার করা বেআইনি রং বা তামাকজাত দ্রব্য ব্যবহারেও এই একই পদ্ধতিতে ক্যান্সার হতে পারে। বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ছাইগুলো থেকে যে বিকিরণ হয় তার দ্বারা জনন কোষ, জাইগোট বা ভ্রূণের কোনো কোষের জিনও ভেঙে যেতে পারে। তখন মৃত শিশু জন্মগ্রহণ করতে পারে। আর জীবিত শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে সে কোনো ত্রুটি নিয়ে জন্মায়। সে বিকলাঙ্গও হতে পারে, জড়বুদ্ধি সম্পন্ন হতে পারে বা অন্য কোনো ত্রুটি সম্পন্ন হতে পারে। যেরকম জিন ভেঙেছে তার উপরই নির্ভর করবে সে কি ধরনের ত্রুটি নিয়ে জন্মাবে। এখন বিভিন্ন দেশের কাছে যে পরমাণু বোমাগুলো রয়েছে তা লিটল বয় বা ফ্যাটম্যানের থেকে অনেক বেশি শক্তিশালী। কোনো দেশের উপর বিস্ফোরণ ঘটলে তার পাশের দেশগুলিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুটো দেশ পরস্পরের উপর যদি অনেকগুলি পরমাণু বোমা ফেলে তাহলে সারা পৃথিবী ধুলো আর কার্বন কণায় ঢেকে যাবে। সূর্যের আলো ঠিক মতো ঢুকতে পারবে না, ফলে তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে যাবে অনেক বছরের জন্য। শুরু হবে অনাবৃষ্টি আর অজন্মা। প্রায় 200 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এছাড়াও বায়ুমণ্ডলে নানা রকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে উপরের ওজোন স্তর অনেক পাতলা হয়ে যাবে। তখন সূর্য থেকে অতি বেগুনি রশ্মি অনেক বেশি পরিমাণে ঢুকতে শুরু করবে আর ত্বকের ক্যান্সার প্রচুর বেড়ে যাবে। এই সমস্ত কিছু থেকে ধারণা হতে পারে যে বিজ্ঞান বোধহয় সত্যিই অভিশাপ। কিন্তু মানুষ যেভাবে বিজ্ঞানকে ব্যবহার করবে সেই রকমই ফল পাবে। এই পারমাণবিক শক্তিকেই অনেক কল্যাণকর কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন পারমাণবিক চুল্লি থেকে খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে এক্ষেত্রে পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে শক্তি উৎপাদন করা হয়। এরপরে হয়তো পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য তেজস্ক্রিয় মৌলেরও প্রয়োজন হবে না। তখন আমরা তেজস্ক্রিয়তার সমস্যা থেকেও মুক্তি পাব। ভবিষ্যতে হয়তো মানুষ খুব বড় মহাকাশযান তৈরি করবে বিভিন্ন গ্রহান্তরে যাতায়াত করার জন্য। তখন যে বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন হবে সেই শক্তির উৎস হতে পারে একমাত্র পারমাণবিক শক্তি। আমাদের মধ্যে মানবতাবোধ, বিশ্বভ্রাতৃত্ববোধ আরো বেশি করে গড়ে তুলতে হবে এবং এই চেতনা সারা পৃথিবীময় ছড়িয়ে দিতে হবে। তাহলে এই অপরূপা পৃথিবীকে আমরা বিজ্ঞান দিয়েই আরো সুন্দর করে গড়ে তুলব।